দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। আসছে বাজেটে ঘাটতির আকার হবে 2.5 লাখ কোটি টাকা, বড় অংশে মেটাবে স্থানীয় ব্যাংকিং ব্যবস্থা। অর্থায়নের অভাবে পিছিয়ে পড়ছে দেশের স্টার্টআপগুলো, ব্যাংকের নীতি সহজের পরামর্শ। শিল্প কারখানার জন্য বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে চায় কিরগিজস্তান, পোশাক খাতে বিনিয়োগের আহ্বান। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। 1/3 মতো অর্থ ধার করে আসছে অর্থ বছরের বাজেট বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। টাকার অঙ্কে এই বাজেট ঘাটতির পরিমাণ 2,50,000 কোটি টাকা, যার বড় অংশ স্থানীয় ব্যাংকগুলো থেকে ঋণ করে মেটানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যা সামনের দিনে অর্থনীতিতে চাপের সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। আসছে অর্থ বছরের জন্য 7,96,000 কোটি টাকার একটি বাজেট তৈরির পরিকল্পনা নিয়ে এগুচ্ছে অর্থ মন্ত্রণালয়। সেখানে আয়ের সংস্থান আছে 5,46,500 কোটি টাকার। সেই হিসেবে 2,50,000 কোটি টাকায় ঘাটতি থেকে যাচ্ছে। চলতি সংশোধিত বাজেটে যা আছে 2,33,400 কোটি টাকা, অর্থাৎ বছরের ব্যবধানে ঘাটতি বাড়ছে 17,000 কোটি টাকার মতো। পুরো এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানটা ধার করে করা হয় এবং সেটাও সরকার পুরোপুরি করতে পারছে না, কারণ ধারের টাকাটা ব্যবহার করতে পারে না তারা, বিদেশি ঋণটা বিশেষ করে। দেশি ঋণটা পারে কিন্তু বিদেশিটা পারে না, তো সেখানে তাদেরকে একটু মনোযোগ দিতে হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ঘাটতি বাজেটের 1,26,000 কোটি টাকা সরকার মেটাতে চায় বৈদেশিক উৎস থেকে ঋণ করে। এর মধ্যে আগের ঋণ পরিশোধের জন্য বরাদ্দ বাদ দিলে নিট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়ায় 95,000 কোটি টাকা, যা চলতি সংশোধিত বাজেটের চেয়ে 15,000 কোটি টাকার মতো বেশি। তো এটার ফলে কিন্তু আমাদের ঋণ যেটা আমাদের পুঞ্জীভূত হচ্ছে এবং তার যে ঋণ পরিষেবা সেটা বাড়বে, বরং আমাদের চেষ্টা করতে হবে রেভিনিউ যাতে বাড়ানো যায়, যাতে একদিকে ঋণ নির্ভরতাও আমাদের কমে, আবার অন্যদিকে এই যে ঋণের কারণে সরকার যেহেতু ঋণ নিচ্ছে, ব্যক্তি খাতের ঋণ প্রাপ্তিতে যাতে কোনো অসুবিধা না হয়। সরকারি পরিকল্পনা অনুযায়ী বাজেট ঘাটতির 2/3 পূরণে অর্থ সংগ্রহ করা হবে অভ্যন্তরীণ উৎসগুলো থেকে। এর মধ্যে 3,000 কোটি টাকা নেওয়া হবে ব্যাংক বহির্ভূত উৎস থেকে, আর বাকি টাকা সরকার ঋণ করবে স্থানীয় ব্যাংকিং খাত থেকে। টাকার অঙ্কে যার পরিমাণ 1,52,000 কোটি। ঋণ যে গ্রহণের প্রবণতাটা যে 1.5 লক্ষ কোটি টাকার উপর, সেটাকে যদি 1 লক্ষ কোটি টাকার নিচে নামে ফেলা যেত সেটা হলে ভালো হতো। এখন কিন্তু আমাদের প্রচণ্ড চাপ পড়বে ব্যাংক সুদের উপর, এবং সরকারের এই ঋণ ব্যাংকিং খাত থেকে নিতে হলে টাকা না ছাপিয়ে যদি করতে হয়, আমি আশা করব যে টাকা ছাপাবে না। টাকা ছাপালে পরে কিন্তু ইনফ্লেশন আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। টাকা যদি না ছাপিয়ে এই টাকা এখান থেকে নিতে হয়, ব্যাংকের সুদের হার অন্ততপক্ষে 15 থেকে 18% চলে যাবে। অর্থ বিভাগের হিসেবে চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে দেশের ব্যাংকিং খাত থেকে 23,627 কোটি টাকা ধার করেছে সরকার। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। অর্থায়নের অভাবে পিছিয়ে পড়ছে দেশের প্রযুক্তি নির্ভর ব্যবসার উদ্যোগ বা স্টার্টআপ, যার ফলে অনেক ভালো উদ্যোগী দেখছে না আলোর মুখ। উদ্যোক্তারা বলছেন বিশ্বব্যাপী স্টার্টআপে বিনিয়োগের পরিমাণ কমছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। এই অবস্থা থেকে উত্তরণে বিদেশের পাশাপাশি দেশি বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। হৃৎপিণ্ডের একবার সংকোচন ও একবার প্রসারণকে একত্রে হার্টবিট বা হৃদস্পন্দন বলা হয়। মানবদেহের হৃৎপিণ্ডের গঠন কেমন, তা কিভাবে কাজ করে, এগুলো এতদিন পাঠ্যপুস্তকে স্থির চিত্রের মাধ্যমে শেখানো হলেও গ্লোবউইশ নামের দেশের এক প্রযুক্তি প্রতিষ্ঠান বদলে দিয়েছে সেই ধারণা। তারা এমন এক সফটওয়্যার তৈরি করেছে যেখানে ভিআর প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত হবে শিক্ষাক্রম। শুধু জীববিজ্ঞান নয়, রসায়ন, গণিত কিংবা পদার্থবিজ্ঞানের জটিল সব তত্ত্বের বাস্তব ভিত্তিক টিউটোরিয়ালও তৈরি করেছে গ্লোবউইশ। এটা হচ্ছে মূলত যেসব ব্যাপার আমরা যখন পড়াশোনা করছি, টিচাররা দেখা গেছে যে অনেক কিছু আমাদের বুঝাতে পারতো না, তো সেক্ষেত্রে আমাদের ইমাজিন করতে বলতো যে একটু চিন্তা করে দেখো যে এরকম হবে ওই রকম হবে। তো ওই ইমাজিন আমরা করতাম, অনেক কিছু বুঝতে পারতাম না, স্যারদের কথার উপরে বেস করে আমরা বুঝে নিতাম। বাট আমার কনসেপ্টটা এই জন্য এইভাবে আসছে যে যেন স্টুডেন্টরা যেন এটা বুঝতে পারে, ফিল করতে পারে জিনিসটা, যেটা স্যাররা বলতো যে একটা বুঝে নিও, এটা ফিল করতে পারে। তার চোখের সামনে আমরা নিয়ে আসছি জিনিসটাকে, যেটা ইমাজিন করতাম সেটা এখন ভিজিবল করে ফেলছি আমরা এই প্রজেক্টের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে। গ্লোবউইশে বর্তমানে কর্মীর সংখ্যা 5 জন। এদের মধ্যে কেউ নিয়োজিত আছেন শিক্ষক হিসেবে, কেউ বা কাজ করছেন অ্যানিমেশন তৈরির।
শিক্ষাক্রমকে ডিজিটালাইজড করতে কলেজের শিক্ষার্থীদের জন্য 900টি ভিডিও টিউটোরিয়াল ও শিক্ষকদের জন্য 720টি মডিউল তৈরির লক্ষ্য ঠিক করেছে গ্লোবউইশ। একই সাথে মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য 750টি ভিডিও টিউটোরিয়াল ও শিক্ষকদের জন্য 600টি মডিউল তৈরি করতে চান তারা, যেখানে প্রকৌশলী, ব্যবস্থাপক, শিক্ষক, ডিজাইনার সহ বিভিন্ন কাজের জন্য 74 জনের একটি কর্মী বাহিনী প্রয়োজন তাদের, যা বাস্তবায়নের জন্য প্রয়োজন প্রায় 3.25 কোটি টাকার অর্থায়ন। একটা মেশিন শেখাবে, মেশিন শেখানোর জন্য আমার মেশিনটার মডেল তৈরি করতে হবে, অ্যানিমেশন তৈরি করতে হবে, ওটা ইন্টারাকশন হবে, ওটা ধরবে, ওটা খুলবে, ওর ভিতরে কী আছে এগুলো নাড়বে, হ্যাঁ, ওটার ব্যাকগ্রাউন্ড ভয়েস থেকে ওটার কী বলে ট্রেনিং ভয়েস আসবে, মানে হিউজ একটা কাজ, সফটওয়্যার হিউজ একটা কাজ। সো এটা মানে এই এডুকেশন সফটওয়্যারটার জন্য হিউজ একটা টিম লাগবে আমার। তো এটার জন্য একটা ফান্ডিং দরকার। এই ফান্ডটা যদি আমি কালেক্ট করতে পারি কোনোভাবে, তো ইনশাল্লাহ এই প্রজেক্টটা আমরা খুব ভালোভাবে রান করতে পারবো। স্থানীয় পরামর্শক প্রতিষ্ঠান লাইসিকেলের তথ্য অনুযায়ী দেশের স্টার্টআপ খাতে এখন পর্যন্ত বিনিয়োগ এসেছে $96 কোটি বেশি, যার মধ্যে 88 কোটি 70 লাখ ডলারই বিদেশি বিনিয়োগ। একক বছর হিসেবে 2023 সালে এসেছে $7 কোটি 20 লাখ বিনিয়োগ, যা তার আগের বছর অর্থাৎ 2022-এর তুলনায় 42 ভাগ কম। নতুন উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহ দিতে 2021 সালে 500 কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। এর সাথে ব্যাংকের নিট মুনাফার 1% আলাদা রেখে নিজস্ব স্টার্টআপ ফান্ড গঠন করার নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। সে হিসেবে গেল বছর ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংক মিলিয়ে মোট তহবিলের পরিমাণ ছিল 840 কোটি টাকা, যেখান থেকে বিতরণ হয়েছে মাত্র 29 কোটি টাকা। ব্যাংকগুলোর যে ট্র্যাডিশনাল মাইন্ডসেট, তারা আসলে নর্মালি আমাদের বেশিরভাগ ব্যাংকই বড় বড় কর্পোরেটদেরকে ফান্ডিং করতে অভ্যস্ত। তারা আসলে এসএমই বলি বা স্টার্টআপ বলি সেই জায়গাগুলিতে, এবং পার্টিকুলারলি যখন এই টেকনোলজি সেক্টর হয়, তারা আসলে খুব বেশি কমফোর্টেবল হয় না। এটা এমন না যে তারা যে লোন ডিফল্ট করার সম্ভাবনা বেশি, তা কিন্তু না। আসলে মাঝমোর তারা আসলে জানে না কিভাবে এই সকল কোম্পানিগুলোকে মূল্যায়ন করতে হয় বা তাদেরকে কিভাবে ফান্ডিং করতে হয়। এটা একটা বড় অপরচুনিটির জায়গা, যেহেতু অলরেডি ফান্ডটা অ্যাভেলেবেল আছে। এখন আসলে যদি সবাই মিলে কাজ করে, একটা পলিসি করা যায় বা একটা প্রসিডিউর করা যায়, তাহলে কিন্তু এই যেটা 700-800 কোটি টাকার মতো আছে অলরেডি, তার যদি 50%ও হয়, আগামী বছরে কিন্তু আমরা প্রায় 300-350 কোটি টাকার মতো শুধুমাত্র লোকাল ফান্ডিং থেকেই করতে পারবো। তো সেটা আসলে একটা বড় সাপোর্ট হবে আমাদের স্টার্টআপ ইন্ডাস্ট্রির জন্য। তথ্য বলছে দেশের প্রযুক্তি খাতে নতুন উদ্যোগের জন্য ব্যাংক থেকে 3 কিস্তিতে 1 কোটি টাকা ঋণ দেওয়ার বিধান আছে, যা আরও বাড়ানোর প্রয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। উৎপাদনমুখী শিল্প কারখানার জন্য বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে চায় কিরগিজস্তান। একই সাথে সেদেশে বাংলাদেশি উদ্যোক্তাদের পোশাক কারখানা স্থাপনেরও প্রস্তাব দেওয়া হয়েছে। সোমবার ঢাকায় সফররত কিরগিজস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার সঙ্গে বৈঠক করে এসব প্রস্তাব তুলে ধরেন। এ সময় দুই পক্ষ কৃষি, পর্যটন, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করে। তৈরি পোশাক থেকে শুরু করে কৃষি, পর্যটন কিংবা তথ্য প্রযুক্তি এমন সম্ভাবনাময় খাতে সহযোগিতা বৃদ্ধি করতে চায় কিরগিজস্তান। এরই অংশ হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টার সাথে। পরে সাংবাদিকদের জানান, জনশক্তি, পর্যটন ও অর্থনৈতিক বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় দেশটি। In future we are ready to open our doors for your people as a tourist, for labor. Our private sector is ready to cooperate with each other in organizing export, import operations, in investments. There is a small but very important parliamentarian group in our parliament. I invite to form such friendship parliamentarian group in your parliament. সংবাদ সম্মেলনে জানানো হয়, কিরগিজস্তানের সাথে দেশের সম্পর্ক দীর্ঘদিনের, যদিও সে তুলনায় ব্যবসায়িক সম্পর্ক সামান্যই, যা সামনের দিনে এগিয়ে নিতে উৎপাদনশীল খাতে বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় তারা। একই সাথে তথ্য প্রযুক্তি ও কৃষি খাতে একে অপরকে সহায়তার আশ্বাসও দেওয়া হয়। এ সময় দেশটিতে বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরি পোশাক কারখানা স্থাপনের প্রস্তাবও দেওয়া হয় ওই বৈঠকে। তারাও আইটি খাতে কাজ করতেছে, আমরা আইটি খাতে, কৃষি খাতেও আমরা কিন্তু একসাথে একজন আরেকজনকে সহযোগিতা করতে পারি, সেখানে আমরা কাজ করতে চাই। গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং হচ্ছে তাদের দেশে, যেটা আপনার ইউরোপিয়ান ইউনিয়নে যাচ্ছে। তো তারা আমাদেরকে বলছে যে তোমরা তো গার্মেন্টে তোমরা বড় আছো, তোমাদের লোকজন এসে যদি আমাদের সাথে
যতভাবে গার্মেন্ট রপ্তানি করতে পারে ওখানেও তৈরিও করতে পারে, এখান থেকেও আমরা রপ্তানি করতে পারি। অনুষ্ঠানে জানানো হয় কিরগিজস্তানে বাংলাদেশে 1000-এর বেশি মেডিকেল শিক্ষার্থী আছে, যা আরও বাড়াতে আগ্রহের কথা জানিয়েছে দুই পক্ষ। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নোয়াখালী সোনাইমুড়িতে নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে। এরই মধ্যে খনন কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বাপেক্স। নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সকাল থেকে কর্মযজ্ঞ সোনাইমুড়ির অম্বরনগর গ্রামে। বেগমগঞ্জ 4 মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের আওতায় চলছে নতুন গ্যাস কূপ খনন। প্রাথমিকভাবে কূপটি 3200 মিটার খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আশা করা হচ্ছে এর 4টি জোনের প্রতিটিতে দৈনিক 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। এখানে স্টিপুলেট খনন সময় ধরা হয়েছে 120 দিন। ইনশাল্লাহ জাতির এই ক্রান্তির লগ্নে আমরা আরও দ্রুততর সময়ের মধ্যে খনন কাজ শেষ করে এবং এই 4টি জোনের কতটুকু গ্যাস পেতে পারি, কতটুকু আমরা জাতিকে দিতে পারি, ইনশাল্লাহ 90 দিনের আশা করি আমরা 90 দিনের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। খনন করা কূপে গ্যাস পাওয়া গেলে তা দেশের অর্থনীতি ও শিল্পায়নে বিশেষ ভূমিকা রাখবে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কিছুদিন আগে সুন্দরপুরে আমরা একটা গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছেন এবং এটা খুবই 3টা জোনে আমরা এখানে পেয়েছি। ইনশাল্লাহ বাংলাদেশের জন্য ভালো, আমাদের বাপেক্সের জন্য ভালো। 2022 সালে এই প্রকল্পটি সরকার গ্রহণ করে। এই প্রকল্পের আওতায় 3টি খনন ছিল, যেখানে শ্রীকাল নর্থ 1 ছিল এবং সুন্দরপুর 3 এবং বেগমগঞ্জ 4। ইতিমধ্যে শ্রীকাল নর্থ এবং সুন্দরপুর 3 আমরা খনন করেছি, সম্পন্ন হয়েছে। আপনারা জানেন গত মাসে আমরা সেখানে গ্যাস ফ্লো দিয়েছি এবং 3টি স্তরে গ্যাস পেয়েছি। তারই ধারাবাহিকতা এখানে ভূমি অধিগ্রহণ শেষে আমরা যাবতীয় পূর্ত নির্মাণ কাজ সম্পাদন শেষে আমরা গত 2 তারিখে সুন্দরপুর থেকে এই রিগ ডাউন করে এই দুপুরে এই রোদের ভিতরেও আমাদের কর্মকর্তা কর্মচারীরা, ইঞ্জিনিয়াররা এবং স্টাফরা সবাই মিলে নিরলসভাবে ঈদের ভিতরেও এই মালামাল সরবরাহ করে এখানে নিয়ে এসে এই খনন কাজের উপযোগী করে তুলেছে। আশা করি যদি কোনো টেকনিক্যাল ত্রুটি না হয়, আজকে রিগ ডাউন হওয়ার পরে দ্রুততম সময়ের মধ্যে আমাদের কাজকর্ম সম্পন্ন হবে এবং ডিলিং কাজ শেষ হবে দ্রুততম সময়ের মধ্যে। দেশে গ্যাসের চাহিদার প্রতি লক্ষ্য রেখে আমরা কর্মকর্তা কর্মচারীরা খুব দ্রুত কাজ করতেছি। এর আগে 2013 সালে নোয়াখালীর বেগমগঞ্জে 3য় কূপের সন্ধান মিললে তা খনন করে উৎপাদিত গ্যাস সরবরাহ করা হয় জাতীয় গ্রিডে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারে। সার্বিক সূচক ডিএসসি এক্স 21 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5674-এ। বেচা কেনা হয়েছে 574 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 224টির, কমেছে 112টির, আর অপরিবর্তিত আছে 60টির দর। এদিকে পুঁজিবাজারের সার্বিক অবস্থার উন্নতির জন্য দেশের বড় ও ভালো প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্ত করতে হবে। এছাড়া বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রেও উদ্যোগ নিতে হবে, আর এমনটি করা গেলে লেনদেন পরিস্থিতির উন্নতি হবে। সোমবার রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে পুঁজিবাজারের দরপতন ঠেকাতে করণীয় নির্ধারণে অংশীজনদের সাথে এক বৈঠকে এসব কথা উঠে আসে। বলা হয়, বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনা করে পুঁজিবাজারের চলমান সমস্যাগুলো সমাধান করতে হবে। এ সময় বিনিয়োগকারীদের গুজবে কান না দিয়ে যাচাই বাছাই করে পুঁজিবাজারে অর্থলগ্নি করার পরামর্শ দেওয়া হয়। দেশের অনেক বড় বড় ভালো প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসতে হবে। এটির জন্য যা করা দরকার, যে সমস্ত পক্ষে যা করা দরকার, সেটি বাংলাদেশ ব্যাংকের প্রয়োজন হতে পারে, সেটি এনবিআর এর প্রয়োজন হতে পারে, বা সেটি যে কোনো পক্ষের সহায়তার প্রয়োজন হতে পারে, এবং এই সহায়তাগুলো নিয়েই আসলে এই প্রতিষ্ঠানগুলোকে বাজারে নিয়ে আসা উচিত। নিজস্ব চিপে তৈরি নতুন হ্যান্ডসেট বাজারে এনেছে চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে। সম্প্রতি পিউরা 70 সিরিজের 2টি মডেলের হ্যান্ডসেট বিক্রি শুরু করেছে কোম্পানিটি। অনলাইনে বিক্রি শুরুর মাত্র 1 মিনিটে স্টক আউট হয়ে যায় সবগুলো হ্যান্ডসেট। সোমবার এই সিরিজের আরও 2টি মডেল বিক্রি শুরুর কথা জানিয়েছে হুয়াওয়ে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মেট 60 সিরিজের সফলতার পর আরও একটি নতুন মডেলের হ্যান্ডসেট নিয়ে হাজির হয়েছে চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে। এবার তারা বাজারে এনেছে পিউরা 70 সিরিজ। বৃহস্পতিবার পিউরা 70 প্রো এবং আলট্রা 2টি মডেলের হ্যান্ডসেট বিক্রি শুরু করেছে হুয়াওয়ে।
হুয়াওয়ের নতুন মডেলের হ্যান্ডসেট কিনতে স্টোরগুলোতে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। বেইজিং, সাংহাই আর শেনজেনে ফ্ল্যাগশিপ স্টোরগুলোর সামনে দেখা যায় ক্রেতাদের দীর্ঘ সারি, আর অনলাইনে সবগুলো সেট বিক্রি হতে সময় নেয় মাত্র 1 মিনিট। মেট 60 সিরিজের মতো পিউরা 70 সিরিজেও ব্যবহার করা হয়েছে হুয়াওয়ের নিজস্ব চিপসেট, যা অ্যাপল এবং গুগলে ব্যবহৃত কাটিং এজ সেমিকন্ডাক্টরের তুলনায় সামান্য পিছিয়ে আছে। পিউরা 70 সিরিজের দাম শুরু $760 থেকে। সোমবার এই সিরিজের আরও 2টি মডেল পিউরা এবং পিউরা প্লাস বিক্রি শুরুর কথা জানিয়েছে হুয়াওয়ে। নিজস্ব চিপে হ্যান্ডসেট তৈরিকে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে হুয়াওয়ের বিজয় বলে দাবি করেছে স্থানীয় গণমাধ্যমগুলো। গবেষণা সংস্থা কাউন্টার পয়েন্টের হিসেবে চলতি বছরের প্রথম 6 মাসে চীনে হুয়াওয়ে ফোনের বিক্রি বেড়েছে 64% আগের বছরের একই সময়ের তুলনায়। অন্যদিকে এ সময় প্রায় একই পরিমাণ কমেছে অ্যাপলের আইফোন বিক্রি, অর্থাৎ হুয়াওয়ের কাছে বাজার হারাচ্ছে আইফোন, বলছেন বিশ্লেষকরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইভে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।